সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে ৭১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি। এবারে জানাবো গভীর রাতে কারাগারের ছাদ কেটে পালালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি। জানাবো বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে গুম, খুন, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ ব্যাপকভাবে বেড়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বহু মানুষ। বুধবার নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এবারে থাকছে ডাক বিভাগের কর্মীরা ৫১ কোটি টাকা লোপাট করেছেন। ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, রাজশাহী তানোরের পারুল বেগমের ২ লাখ টাকা ছাড়াও ডাক বিভাগের কর্মীরা গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলিয়ে ৫১ কোটি টাকা লোপাট করেছে। এবারে জানাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক এবং যুগোপযোগী করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। বুধবার স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। লেবাননে হামলার ভয়াবহ পরিণতি জানালেন ইসরায়েলি জেনারেল। ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধের জেরে উত্তপ্ত হচ্ছে দেশটির সঙ্গে লেবাননের সম্পর্ক। দফায় দফায় দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ঘটছে, ফলে আশঙ্কা করা হচ্ছে সর্বাত্মক যুদ্ধের। এমন পরিস্থিতিতে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর উপর হামলার ভয়াবহ পরিণতি জানিয়েছেন ইসরায়েলের মেজর জেনারেল আইজাক ব্রেক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে ৭১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন দেশটির ৭১ বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে নাগরিকরা বলেন, মিথ্যা বানোয়াট মামলায় সরকারের হয়রানির শিকার হয়ে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বন্দী জীবনযাপন করার ফলে নানাবিধ স্বাস্থ্য জটিলতায় আক্রান্ত, যা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার মেডিকেল টিম জানিয়েছেন, তার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় যে ধরনের চিকিৎসা হওয়া প্রয়োজন তা দেশে সম্ভব নয়। মেডিকেল বোর্ড একাধিকবার ইতিমধ্যেই পরামর্শ দিয়েছেন যে খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, ফলে তাকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে জরুরি চিকিৎসা দেওয়া জরুরি। বিবৃতিতে তারা আরও বলেন, দেশের সর্বজন শ্রদ্ধেয় এই জনপ্রিয় নেত্রীর জীবনের এই সংকটকালে আমরা সরকারের কাছে বিশেষ আবেদন জানাচ্ছি, সম্পূর্ণ মানবিক কারণে অনতিবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। গভীর রাতে কারাগারের ছাদ কেটে পালালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি। বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি ছাদ ছিদ্র করে বিছানার কাপড় দিয়ে রশি বানিয়ে কারাগার থেকে পালিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনা ঘটে। পরে রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মঞ্জু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন ওরফে আমির হামজা, বগুড়ার কাহালু উপজেলার মোহাম্মদ জাকারিয়া এবং সদর উপজেলার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ। বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের কাছে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৫ খবর পাই বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি পালিয়ে গেছে। পরে রাত 4:30টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পলাতক ওই ৪ আসামিকে গ্রেপ্তারের পর বুধবার সকাল 10টায় জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে কারাগারের কন্ডেম সেল থেকে আসামিরা পালিয়ে যায়। তারা প্রত্যেকেই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি বলেন, ৪ আসামি ছাদ ছিদ্র করে বের হয়। এরপর তারা বিছানার চাদর ব্যবহার করে দেওয়াল টপকে বাইরে বের হয়। ভোররাত ৩:৫৫ সংবাদ পেয়ে পুলিশের একাধিক টহল শহরে তল্লাশি শুরু করে। ভোর রাত ৪:১০ শহরের চেলোপাড়া চাষি বাজার থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার আরও বলেন, পালিয়ে যাওয়ার পরপরই জেলা কারাগার থেকে পাঠানো ছবি দেখে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ৪ জনকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর কারা কর্তৃপক্ষ তাদের শনাক্ত করেন। পুলিশের এই কর্মকর্তা বলেন, কারাগার পরিদর্শন করে দেখা গেছে ৪ জন একই সঙ্গে একটি কক্ষে অবস্থান করত।
তারা পরিকল্পিতভাবে ছাদ ছিদ্র করে বিছানার চাদর দিয়ে রশি বানিয়ে দেওয়াল টপকে করতোয়া নদী পার হয়ে পালিয়ে যায়। গ্রেপ্তার 4 জনের বিরুদ্ধে জেল থেকে পালানোর ঘটনায় মামলা দায়ের করা হবে। আওয়ামী লীগের আমলে মানুষের উপর নির্যাতন বেড়েছে জামাত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে গুম, খুন, নারী এবং শিশু নির্যাতন, ধর্ষণ ব্যাপকভাবে বেড়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বহু মানুষ। বুধবার নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মুজিবুর রহমান বলেন, বর্তমান সরকার বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মী সহ দেশের সাধারণ নাগরিকদের নানাভাবে হয়রানি, জুলুম, নির্যাতন চালাচ্ছে। ভিন্নমতের মানুষদের গ্রেপ্তার করে তাদের বিনা বিচারে বছরের পর বছর কারাগারে আটক রেখেছে। বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী, আলেম ওলামা, সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবীদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করে রেখে হয়রানি করছে। সরকার অগণতান্ত্রিক এবং ইসলামিক ও দেশবিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করায় হামলা মামলা দিয়ে মত প্রকাশের স্বাধীনতা হরণ করে যাচ্ছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দল সরকারের অবৈধ সমালোচনা করবে, ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দেবে এবং জনগণকে সচেতন করবে, এটাই স্বাভাবিক। সরকার যদি বিরোধী দলের ইতিবাচক সমালোচনা সহ্য করতে না পারে, তাহলে বুঝতে হবে সেটি গণতান্ত্রিক সরকার নয়, সেটি হলো স্বৈরাচারী এবং জালিম সরকার। তিনি বলেন, সীমাহীন শারীরিক নির্যাতন চালিয়ে দেশের নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। কারণে অকারণে মানুষকে গুম এবং খুন করা হচ্ছে। হাজার হাজার নারী, শিশু ধর্ষণের শিকার হচ্ছে। দেশের সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। দেশের বাক স্বাধীনতা বলতে কিছু নেই। সাইবার নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। কথায় কথায় তাদের গ্রেপ্তার করে জেলে আটকে রাখা হয়েছে। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি এবং টেন্ডারবাজির মাধ্যমে অর্থনৈতিকভাবে মানুষের উপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে। এ জাতীয় গর্হিত কাজ কিছুতেই মেনে নেওয়া যায় না। এভাবে একটি দেশ চলতে পারে না। মুজিবুর রহমান বলেন, জাতিসংঘ কর্তৃক ঘোষিত নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস। এ দিবস উপলক্ষে আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের শোষিত, নির্যাতিত ব্যক্তি, গোষ্ঠী, সংগঠন এবং সম্প্রদায়ের প্রতি জানাই গভীর সমবেদনা ও সহমর্মিতা। যুগের পর যুগ নিষ্ঠুর এবং নির্দয়ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতিত হয়েছে। বর্তমান সভ্য আধুনিক যুগেও বিশ্বব্যাপী সংঘাত, সংঘর্ষ জিয়ে রেখে সাধারণ মানুষের উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। সারা বিশ্বেই আদম সন্তানদের উপর চালানো নিষ্ঠুর জুলুম, নির্যাতন বন্ধ হওয়া উচিত। ডাক বিভাগের কর্মীরা 51 কোটি টাকা লোপাট করেছে পলক। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, রাজশাহীর তানোরের পারুল বেগমের 2 লাখ টাকা ছাড়াও ডাক বিভাগের কর্মীরা গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলিয়ে 51 কোটি টাকা লোপাট করেছে। বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে A2I তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, শুধু রাজশাহীর তানোরের পারুল বেগমের 2 লাখ টাকা আত্মসাৎই নয়, গ্রাহকের অর্থ এবং ডাকযোগের নিজস্ব তহবিল মিলিয়ে মোট 51 লাখ টাকা লোপাট করেছে ডাক বিভাগের কর্মীরা। তিনি আরও বলেন, এরকম 11টি অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এসব কাজে জড়িত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্রে পারুল বেগম নামের এক নারীর জমা রাখা 2 লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে পোস্টমাস্টার মোহাম্মদ মোকসেদ আলীর বিরুদ্ধে। টাকা ফেরত না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন পারুল বেগম। ওই ঘটনার পর আর কোনো গ্রাহক প্রতারিত হয়েছে কিনা তা জানতে তানোর সহ সারা দেশের বিভিন্ন উপজেলায় মাইকিং করে জানানোর উদ্যোগ নেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। এতে শুধু তানোরেই আরও 51 জন গ্রাহক প্রতারণার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন। এতে অনিয়ম বন্ধ করে বছরে ডাক বিভাগের 700 কোটি টাকা লোকসান ঠেকাতে গাড়ি, জমি লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যাতে 20টি প্রতিষ্ঠান সাড়া দিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। লেবাননে হামলার ভয়াবহ পরিণতি জানালো ইসরায়েলের জেনারেল। ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধের জেরে উত্তপ্ত হচ্ছে দেশটির সঙ্গে লেবাননের সম্পর্ক। দফায় দফায় দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ঘটছে, ফলে আশঙ্কা করা হচ্ছে সর্বাত্মক যুদ্ধের। এমন পরিস্থিতিতে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর উপর হামলার ভয়াবহ পরিণতি জানিয়েছেন ইসরায়েলের মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আইজাক ব্রিক। মঙ্গলবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের এই জেনারেল দেশটির মারিব পত্রিকায় লেখা সর্বশেষ কলামে তিনি এর পরিণাম সম্পর্কে সতর্ক করে বলেন, হিজবুল্লাহর উপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলে তা ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল হতে পারে। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কী করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব তারা বসতিগুলো গড়িয়ে দিচ্ছে। হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর ভূমি পুড়ে যাচ্ছে। আইজাক ব্রিক বলেন, আজ ইসরায়েলের উত্তর গাজার চিত্র দেখা যাচ্ছে। আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট থামাতে ব্যর্থ হচ্ছে।
আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না। পরবর্তী যুদ্ধে আমাদের এটিই করতে হবে। ড্রোন মোকাবেলায় ইউক্রেন তাদের কাছ থেকে ইসরায়েলকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন। ব্রিক নিজের বক্তব্য এ বিষয়টিও তুলে ধরেছেন। তিনি বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না। ব্রিক বলেন, আমরা যখন একটি স্থানে সেনাবাহিনী রাখতে পারছি না, ফলে 6টি স্থানে কিভাবে রাখব? আমরা কিভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র সামাল দেব? নিজেদেরকে সুসংগঠিত করার জন্য সেনাবাহিনীকে অবশ্যই যুদ্ধ থেকে বিরতি দিতে হবে। 20 বছর ধরে আমরা কেবল যুদ্ধ করে যেতে পারি না। আমাদের সেনাবাহিনীকে এই যুদ্ধের জন্য প্রস্তুত করা প্রয়োজন। ইসরায়েলি এই জেনারেল বলেন, সুড়ঙ্গগুলোর ভেতরে তারা পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রেখেছে। জিম্মিদের জন্য আমাদের সেখানে 1 বা 2 বছরের জন্য যুদ্ধ বন্ধ করা দরকার। আমি বিশ্বাস করি আমরা থামলে হিজবুল্লাহও থামবে। ফলে আমরা আরও 4 ডিভিশনের জন্য প্রস্তুতি নিতে পারব। তিনি আরও বলেন, আজ যারা যুদ্ধ চালাচ্ছে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। তারা লাল বাতের মধ্যেও দৌড়াচ্ছে এবং প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হচ্ছে, কিন্তু তারা সেনাবাহিনীকে গড়তে পারছে না।